শুনবেন, কাব্যিক হরর টেস নিবেদিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা। গল্প বলবে রেজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, 1 মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলা বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটা রাতের জন্যে আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি 1 রাত কেন 1 মাস থাকতে পারবেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনারও থাকার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুরে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগে শিকার কুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারা বলে গেল 3 মাইল তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? জি, ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি তো হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, ভালোই হলো। 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারবানের কথা বলছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারবানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? ওহো, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলর পাইপে 3-4টে টান মেরে বললে, দেখো গুপ্তা, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব।
আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলর আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশে অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছাঁত ছাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো চলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁদ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু পাখারের উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাটকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিকটা সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে। ওই যে ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের তাকের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম রমরম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা 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 করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শ্রীগাল দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজে লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি। এমন সময় বাহির থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। लोग बुढ़ो धीर को सिणन घंटे बड़ी मकावट, लोग बुढ़ो धीर को सिणन घंटे बड़ी मकावट। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে
কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে। আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলুম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट। সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমনই সময় শুনলুম, গুপ্তা, গুপ্তা, ভগবানের দোহাই, খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলরের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলুম। টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্তা, আমার ঘরের দরজায় ক্রমাগত খেল লাঠি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কি নাড়ছে আর গান গাইছে। ওই যে শোনো। দুম দুম করে আমার ঘরের দরজায় আবারও দুবার প্রচন্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান। लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানালার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ধ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্তা, গুপ্তা, জানালা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলর টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে, গুপ্তা, গুপ্তা, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट, लोग बुढ़ को सिणन घंटा बड़ी मकावट। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই
কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল। কে তুই? আজ্ঞে, আমি ঠাকুরের পূজারী। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি আর কি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? জি, আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আগে আমি। এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলর তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবা মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টোপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলর বললে, রাস্কেলকে ধরতে পারলে একবারে দেখিয়ে দিতুম। ওহ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। যাক, যা হবার তা তো হয়ে গেছি। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারবানও এলো না, ডুলি বেয়ারারও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আমার আর্ধালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজী তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্ধালি, আর্ধালি! টেলরের আর্দালি এসে সেলাম করলে। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসে। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলর বললে, নিশ্চয়ই, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দী হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাবার সময়ে সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপর আওয়াজ হলো ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে চালাতে এলো এখন? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, এই কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল।
সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে এলো। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধ স্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি। টেলর তাকে নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হল। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বের করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি? মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেইলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেইলর ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেইলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাতক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেইলরের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রি বাস করব না। কিসে কি হয় কে জানে।